একদিন আমি আর দিদি কাজ করার সময় হঠাৎ মা এসে আমাদের সরাসরি দেখে ফেলে। তখন মা বলল, আমার মেয়েকে ছেড়ে দে বাবা, কয়েকদিন পর ওকে বিয়ে দিব, ওর ভবিষ্যৎটা নষ্ট করিস না, বিনিময়ে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তখন আমি বললাম, কিন্তু মা আমি যে ওগুলো ছাড়া একটা দিনও থাকতে পারি না, এতটাই অভ্যস্ত হয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে যাবার চেয়ে কোনো অংশে কম না। মা বলল, তুমি পারবে, তোমার সব চাহিদা আমি পূরণ করে দিব। আমার মায়ের নাম পুষ্পরানী, তিনি 2 সন্তানের জননী। আমার নাম রঞ্জন সেন, ইন্টারমিডিয়েট এ পড়ছি, বয়স 9 বছর। আর আমার বড় বোন বিনিতা সেন, বয়স 2 বছর। বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং পড়ছে। আমরা বাংলাদেশেরই দিনাজপুরের বাসিন্দা, কিন্তু আমাদের বাসায় আমাদের খুব কমই থাকা হয়। মায়ের ব্যবসাজনিত কারণে অধিকাংশ সময় ঢাকাতেই থাকা হয়। আমার মা একজন ডিভোর্স প্রেমের, বিয়ে হলেও আজ থেকে 4 বছর আগে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এর পেছনে আমার বাবারই দোষ বেশি ছিল। তিনি 1996 থেকে দুবাই থাকেন। বাবা বিদেশ যাবার পর থেকে আমাদের খোঁজখবর নেয়া বন্ধ করে দেন। পরে আমরা জানতে পারি বাবা দুবাইতে ভারতীয় একজন নারীকে বিয়ে করে নতুন সংসার গড়েছেন। বাবা মায়ের ডিভোর্স হবার পর মা আমাদের 2 ভাই বোনকে নিয়ে বেশ মানসিকভাবে ভেঙে পড়েন। প্রেম করে বিয়ে করার কারণে নানা বাড়ির দিক থেকেও মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমন অবস্থায় সামাজিক ও আর্থিকভাবে নিজের একটা শক্ত অবস্থান গড়ে তোলা আমার মায়ের জন্য বিশাল কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক এরকম অবস্থায় মায়ের পাশে এসে দাঁড়ায় আমার মায়ের আপন মামাতো ভাই। শুনেছি আমার মায়ের সেই কাজিম মামাতো ভাই ছোটবেলা থেকেই মাকে পছন্দ করতেন, কিন্তু হিন্দু সমাজে কাজিনদের মধ্যে বিবাহ নিয়ম বহির্ভূত হওয়ায় বিশ্বাসটা আর আগায়নি। যাই হোক, মা এর সেই মামাতো ভাই দিনাজপুরের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। তিনি আমার মা বাবার ডিভোর্সের পর ওই হেল্পলেস অবস্থায় আমার মাকে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করেছিলেন এবং আজও মায়ের উপর বটবৃক্ষ মতো ছায়া দিয়ে যাচ্ছেন। বলে রাখি, এখন মায়ের দিনাজপুর ও ঢাকা শহরে মোট 3টি বিউটি পার্লার আছে, একটি বুটিক হাউস আছে, আর পাশাপাশি একটা ট্যুরিজম এজেন্সি আছে। অন্য ব্যবসাগুলোতে মায়ের এতটা শ্রম দিতে হয় না, কিন্তু ট্যুরিজম এজেন্সির ব্যাপারে মাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয়। আর মায়ের ট্যুরিজম এজেন্সির বিশেষত্ব হলো এখানে হাতে গোনা কয়েকজন দেশি এলিট ক্লায়েন্ট আছে, আর বাকি ক্লায়েন্টদের বেশিরভাগই বিদেশি ট্যুরিস্ট ক্লায়েন্ট হিসেবে আসে। এতক্ষণ তো আমি আমার মা ও পরিবারের গল্প শোনালাম, যাতে পাঠক গল্পের প্রেক্ষাপটগুলো ভালোভাবে বুঝতে পারেন। এবার আসি আমার মায়ের নিজের কথায়। আমার মা পুষ্পরানী 2 বছর বয়সী একজন মডার্ন নারী। পা মাথা পর্যন্ত সাদা, 5 ফিট 6 ইঞ্চি লম্বা, দেহের ভাঁজে ভাঁজে বেশ চর্বি জমে গেছে। আগেই বলেছি আমার মা যথেষ্ট মডার্ন নারী। চুলগুলো পিঠ পর্যন্ত কাটা এবং সোনালি রং করা। বাসায় শুধু হাতা কাটা পাতলা সুতি কাপড়ের মেক্সি পরেন সবসময়, যার কারণে সবই আকছা আঁচ করা যায়। মায়ের ট্যুরিস্ট কাইন্ড হিসেবে যারা আসে তাদের অনেকেরই ঘুরতে এসে নারী ডিমান্ড করে। সত্যি কথা বলতে মা নিজেই সেই কাজটা করেন, অল্প পরিশ্রমে ভালো অর্থ আর একেবারে টপ প্রাইভেসি মেইনটেইন করে। আমার মা এখন আমার বাবার চেয়েও ধনী বলা যায়। মায়ের ডিভোর্স প্রাপ্ত হবার পর একটা জিত চেপে গেছিল, যে করেই হোক আমার বাবার চেয়ে সে বেশি সম্পদ অর্জন করবে, আর তারই বাস্তবায়ন এই সমস্ত ব্যবসা, পার্লার, বুটিক হাউস, টপ সার্ভিস। আমি আর আমার বোন সবই জানি, কিন্তু আমরা কখনোই মায়ের এসব কর্মকাণ্ডে কিছু বলতে পারিনি, কারণ আজ আমরা যে লাইফস্টাইল লিড করছি তা সবই সম্ভব হয়েছে আমার মা রানী এর কারণে। আমি একদিন মায়ের শাড়ি পরার সময় ওই দেখতে পাই, সেই থেকে আমার কল্পনার রানী আমার মা পুষ্প রানী। মা যখন হাঁটে তখন ঢেউ খেলানো রূপ ধারণ করে থাকে। আর মায়ের আরেকটা ভালো অভ্যাস হলো উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। ওই ব্যবসাতে মায়ের পদার্পণ প্রায় 9 বছর হচ্ছে। আমি গত 6-7 বছর হলো জানতে পারলেও আমার দিদি আগাগোড়া সবই জানতো। যখন আমার মা 3-4 দিনের জন্য বাড়ির বাইরে টরে যেত ট্যুরিস্টের গাইড হিসেবে, তখন আমার দিদিকে সব জানিয়ে যেত, যেন কোনো সমস্যা না হয় আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিও না হয়। যাই হোক, এভাবেই চলছিল সবকিছু। গত 2022 সালে একদিন বিকালে আমার এক ক্লোজ ফ্রেন্ড নাবিল আমাকে জরুরিভাবে ঢাকার একটা নামকরা রেস্টুরেন্টে ডেকে পাঠালো। আমিও কারণ জিজ্ঞেস করাতে বল, এলেই বুঝতে পারবি। আমিও কথামতো ওর দেয়া ঠিকানাতে পৌঁছে গেলাম। তারপর সে আমাকে একটা কর্পোরেট পার্টির অনুষ্ঠানে নিয়ে গেল। তারপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার মা সেখানে 2 জন বিদেশির সাথে অত্যন্ত নিবিড়ভাবে আড্ডা দিচ্ছে। আড্ডার ফাঁকে তারা লাল পানীয় খাচ্ছে। এর মধ্যে একজন 3032 বয়স, অবশ্যই মায়ের চেয়ে বয়সে ছোট। আড্ডার ফাঁকে আমার মায় এর সাথে হাতের কাজ করছে। বিশ্বাসটা আমার
বন্ধু আরও 1 ঘন্টা আগে থেকে দূর থেকে তাদের ফলো করছে এবং এই জন্যই আমাকে ডেকেছে। আমি বন্ধুর চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। এমন অবস্থায় নাবিল আমাকে স্বাভাবিক করবার জন্য বলল, এ সমস্ত বিষয় দেখে দুঃখ পাবার কিছু নেই বন্ধু, এখন দুনিয়াটা এরকম, তাই দেখে সহ্য করতে পারলে মজা নিতে চেষ্টা করো, আর নইলে চলো এখান থেকে আমরা চলে যাই। বন্ধুর কথায় আমি কেমন যেন একটা আভাস পেলাম। যেহেতু আমি আগে থেকেই মায়ের প্রতি একটু পাগল ছিলাম, তাই নীরবে দাঁড়িয়ে একটা অরেঞ্জ জুস খেতে খেতে দেখতে থাকলাম। আমার নীরবতা দেখে নাবিল বলে উঠল, তুই এখন নিশ্চয়ই আমার সামনে ভীষণ লজ্জা পাচ্ছিস, কিন্তু আমিও এত ভালো মানুষ না, আমিও আমার মাকে এভাবে সুযোগ পেলেই দেখি। আর আমি প্রশ্ন করলাম, আর কি? নাবিল উত্তর দিল, হাত দিয়ে নিজেকে শান্ত করি। এবার আমিও একটু অভয় পেয়ে স্বীকার করলাম, আমিও তো তোর মতো এরকম কিছুই করি আরও 1 বছর আগে থেকে। নাবিল বলল, তাহলে তুই লজ্জা কেন পাচ্ছিস? উপভোগ করতে চেষ্টা কর, আর এই জন্যই তো তোকে এখানে আনলাম। যাই হোক, সেদিন সন্ধ্যা পর্যন্ত থেকে আমি আর নাবিল রেস্টুরেন্টের ওয়াশরুমে হাতের কাজ সেরে ফেললাম, আর এভাবেই নাবিলের কাছে আমার সব গোপনীয়তা ভেঙে গেল। এরপর আমি বাসায় এসে দিদিকে আমার রুমে ডেকে এ ব্যাপারে কিছুটা বলতেই দিদি অকটে স্বীকার করে নীল সে এ ব্যাপারে সব কিছু জানে অনেক আগে থেকেই। এমনকি দিদি আমাকে বুঝালো, শুধুমাত্র আমাদের বিলাসবহুল জীবনের নিশ্চয়তার জন্যই আমাদের মায়ের এই পথে পা বাড়ানো, তাই তাকে খারাপ ভাবাটা অন্তত আমাদের সাজে না। এর কিছুদিন পর আমি তখন নিয়মিত মাকে কল্পনা করছি একদিন মা বাসায় নেই। বাসা থেকে বের হবার আগে মা একটা টাইট জিন্স আর টিস্যু কাপড়ের শার্ট পরে বের হয়েছে। জিন্সটা এতটাই চাপা যে প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার রুমের হাতের কাজ করছি এমন অবস্থায় হঠাৎ দিদি আমার রুমে এসে হাজির। আমি একটু ভোঁকরে খেয়ে গেলাম। দিদি কিছু না বলে নীরবে আবার চলে গেল। খানিকটা সময় পর আমি দিদির মনোভাব বুঝতে দিদির রুমে গিয়ে গল্প করার চেষ্টা করতে থাকলাম, কিন্তু দিদি বেশি কিছু না রেসপন্স করে একদম সরাসরি জিজ্ঞেস করে বসল, আমি যেটা করছিলাম সেটার পেছনের কারণটা কি? আমাদের মা। আমি কি উত্তর দেব ভেবে না পেয়ে কইলাম, আমি না, নিজেকে কন্ট্রোল করতে পারি নিবে। দিদি আমাকে এবারের মতো ক্ষমা করে দে, আর মায়ের কাছে প্লিজ কিছু বলিস না। তখন দিদি বলল, এ বয়সে এরকম হয়, কিন্তু এভাবেই নিজের মায়ের প্রতি দিন দিন অসুস্থ আসক্তি না বাড়িয়ে অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখো। আমার তো দুনিয়াটাই তোর, আর আমাকে ঘিরে। আমি বুঝি এটা ঠিক না, তবুও না করে পারি না। দিদি এবার সরাসরি বলে ফেল, দেখো আমাদের জন্যই আমাদের মা আজ এসব করছে, আর সেই আমরাই যদি তাকে অন্যদের মতো মনে করে থাকি, তাহলে এই দুনিয়ায় আমাদের মায়ের মতো দুর্ভাগ্য ও দুঃখ আর কারো নেই। আমি বললাম, আমার যে ইদানিং নারী দেহের স্বাদ পেতে খুবই ইচ্ছা করে, তাহলে আমি কি করব বলো? দিদি অনেকটা কষ্ট ও হতাশা নিয়ে বলল, এতই যদি তোর মায়ের অবয়ব নিয়ে ব্যাকুলতা থাকে, তাহলে আমিও তো মায়ের শরীরেরই তৈরি। তুই আমার সাথে তোর স্বাদ মিটিয়ে নিস, তবুও মায়ের দিকে এই নজরে আর তাকাবি না। কথাটা বলা মাত্রই দিদির চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করল। আমি বললাম, তুই মায়ের হয়ে আমার শখ মেটাবি? দিদি নির্বিকার চিত্তে চেয়ে মৌনতা পালন করে সম্মতি দিল। আমি দিদিকে বললাম, তাহলে প্লিজ আমাকে সাহায্য করো, আমি তোর সব কথা রাখবো। দিদি বলল, ঠিক আছে, কিন্তু ভুলেও যেন মা কোনোদিন টের না পায়। এভাবে টানা 6 মাস দিদির সাথে ওসব কাজ করে গেলাম, কিন্তু সত্যি বলতে আমার তখনও মায়ের দেহের প্রতি লালসা কাটেনি, যেন আরও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি দিদিকে কিছু বুঝতে দেই না। মাঝে মাঝে নাবিলের বাসায় গিয়ে দুজন ধোঁয়া সেবন করে আমার মাকে কল্পনা করে দুজন একসাথে ইচ্ছা পূরণ করতাম। যাই হোক, একদিন সন্ধ্যা রাতে মায়ের পার্টি আছে বলে মা বলে গেলেন আজ রাতে মা ফিরবেন না, ভোরে বাসায় ফিরবেন। আমি আর দিদির সেই রাতের সৎ ব্যবহার করতে শুরু করলাম, কিন্তু দিদির কি লীলা খেলা! আচমকা রাত 1:00টা নাগাদ বাড়ি ফিরে কলিং বেল না দিয়েই এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে দেখেন আমি আর দিদি একেবারে ওই অবস্থায় ড্রয়িং রুমে টিভি দেখছি। এই অবস্থা দেখে মায়ের যেন নাবিল ভেঙে পড়ল। তিনি কোনো কথা না বলে দ্রুত পায়ে তার রুমে চলে গেল, আর রুমের দরজা সারারাতেও খুললেন না। আমি আর দিদি রাতভর মায়ের দরজাতে বারবার করা নাড়তে নাড়তে ভোরবেলা মা দরজা খুললেন এবং শুধু দিদিকে ভেতরে ডাকলেন, সম্ভবত কিছু প্রশ্ন করলেন দিদিকে। এরপর দিদি কাঁদো নয়নে রুম থেকে আসতেই মা আমাকে ডাকলেন। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম, কিন্তু মায়ের দৈহিক গঠন উপেক্ষা করা আমার জন্য অসম্ভব হয়েছিল, কারণ তখন মা শুধু একটা পিঙ্ক রঙের পাতলা মেক্সি পরিহিত। মা আর আমার কথোপকথন ঠিক এরকম ছিল, মা রঞ্জন, তুই ভাই হয়ে বোনের সাথে এসব কিভাবে করতে পারলি? মা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। মা, ভুল করেছো নাকি কর নাই সেটা পরের কথা, কিন্তু আমার প্রশ্নটা হলো, পৃথিবীতে কি আর কোনো নারী ছিল না? মা, আসলে আমি এরকম কিছুই করতে চাইনি, কিন্তু আমার একজনকে ভালো লাগতো, আর তার সাথে দিদির
অনেক মিল তো আমার পছন্দের মানুষের সাথে, এটা কখনো সম্ভব হতো না বিধায় আমি দিদির মাঝে তাকে খুঁজে নিতে চেষ্টা করেছিলাম, আর এটাই আমার ভুল ছিল। মাকে সেই ব্যক্তি যার জন্য তোমার দিদির মাঝে তাকে খুঁজে নিতে হলো। চুপ করে থেকো না, আমি উত্তর চাই, নইলে আমি এই বাড়ি ছেড়ে আজীবনের জন্য চলে যাব। আমি বলতে পারবো না তোমাকে। মা একবারও ভেবে দেখোনি তোমার দিদিকে নিয়ে আমার কত স্বপ্ন ও